নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করি। আজ শোনাব আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির দ্বাদশ পর্ব। এ পর্যন্ত আমরা দেখেছি সত্যবতী এক দৃঢ় চরিত্র। কোনো কারণেই সে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। স্বামী গুরুতর অসুস্থ হওয়ার পর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির ঘোরতর আপত্তি সত্ত্বেও চিকিৎসার জন্য সে সাহেব ডাক্তারকে বাড়িতে আনায় এবং স্বামীকে সুস্থ করে তোলে। এই ঘটনা সে যুগে এক বিপ্লব। নবকুমারের এই মারাত্মক রোগটাও শেষ অবধি সত্যর জীবনে অন্তত সত্যর মতে পরম মঙ্গল ডেকে এনেছে। ছেলেদের মানুষ করতে চায় সত্য, মানুষের মতো মানুষ, আর সে মানুষ হতে হলে জগৎটাকে দেখতে হয়। অবশ্য তারপরও কি আর কাঠখড় পোড়াতে হয়নি? অনেক হয়েছে। অবশেষে আস্তে আস্তে মেঘ কেটে সূর্যকিরণের আভাস দেখা দিচ্ছে। ভবতোষ মাস্টারের চেষ্টায় নিতাই আর নবকুমারের এক একটা চাকরি জোগাড় হয়েছে কলকাতায়। নিতাইয়ের রেলি ব্রাদার্সে, নবকুমারের সরকারি দপ্তরে। অতএব ওদের এখন এক পা রথে এক পা পথে। নবকুমার অবশ্য মা বাপের কাছে নিজে প্রস্তাব করতে পারেনি, সত্যকেই বলতে হয়েছে। তবে কথা বন্ধ করেছেন তারা ছেলে বউ দুজনের সঙ্গে। এ লোকেশই আজকাল খাওয়া শোয়া ব্যতীত বাড়িতে থাকেন না বললেই হয়। আর নীলাম্বর সন্ধ্যার দিকে হরিসভায় যেতে শুরু করেছেন। কিছুদিন আগে পর্যন্ত সদু সত্যর উপর একটু খাপ্পা ছিল, কিন্তু সত্যর সাহেব ডাক্তার ডাকারূপ অসাধ্য সাধনের পর থেকে সদুও যেন কেমন মহিমাস্তব্ধ। মাঝে মাঝে নিজের জীবনের খাতাটাও বুঝি উল্টে দেখতে শুরু করেছে আজকাল সদু যদি এইরকম নির্ভীক হতে পারলে হয়তো সদুর জীবনটা এমন বরবাদ হয়ে যেত না। হয়তো বিপদগামী স্বামীকে সুপথে টেনে এনে সুখে সংসার করতে পারত। কিন্তু সত্যর মতো সত্যের শক্তি সদুর নেই। সত্যর মত বলতে জানে না সদু। মনে জ্ঞানে যে কাজে দোষ দেখব না, পাপ দেখব না, সে কাজে নিন্দের ভয় করব কেন? নিন্দে সুখ্যাতির ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকাটাও তো একরকম স্বার্থপরতা। কিসে লোকে আমার নিন্দে করবে, কারা কিসে আমার সুখ্যাতি করবে, এই চিন্তায় যদি স্বামী পুত্রের ভালোটি পর্যন্ত না দেখি, সেটা তো ঘোর স্বার্থপর কাজ। সদু উঠে পড়ে লেগে স্বামীকে শোধরাতে পারত, তা পারেনি সদু। ভয় খেয়েছে। শুধু মামার বাড়িতে এসে অকারণ মামা মামিকে বাঘের মতন ভয় করে মরছে। ন্যায় অন্যায় কথাটি কখনো বলতে পারেনি। সদু ভীতু, সত্য সাহসী। তাই সত্য আজ ডোবার জল ঘোলা থেকে মুক্ত হয়ে সাগরে তরি ভাসাতে গেল। পাড়াপড়শির ঘরে সত্তর বয়সী যেসব বৌঝি আছে, তাদের মধ্যেও সত্য একটা আলোড়ন এনেছে বইকি। তাদের দিনরাত্রির চিন্তার অনেকখানি দখল করে রেখেছে সত্য। কি আশ্চর্য, কি বিস্ময়, কি অলৌকিক! ঠিক তাদেরই মতো একটা মেয়ে মানুষ স্বামী পুত্র নিয়ে কলকাতায় বাসায় যাচ্ছে। আর কিসের কবল থেকে? না এলোকেশীর মতো ভয়ঙ্করীর কবল থেকে। ওদের স্বামীরা এখন কিছুদিন যাবৎ দাম্পত্য সুখের মাধুর্য থেকে বঞ্চিত। কারণ সেই নিভৃত নির্জনে তাদের স্ত্রীরা এখন অনবরত নবকুমারের সাহস ও প্রেমের দৃষ্টান্ত দেখাচ্ছে। হতভাগ্য স্বামীরা নবকুমারকে স্ত্রৈণ, মেয়ে মানুষের বশ ইত্যাদি বিশেষণে ভূষিত করেও বিশেষ সুবিধা করতে পারছে না। তবে বউগুলোর অসুবিধে এই, সত্যর সঙ্গে একবার নির্জনে দেখা করে স্বামীদের স্ত্রৈণ করে তোলবার মন্ত্রটা শিখে নেবে, এ উপায় নেই। বাড়ুজ্যে গিন্নির বউয়ের সঙ্গে মেশার ব্যাপারে তাদের প্রতি কড়া নিষেধ আছে। আর ঘাটে আসার সময় শাশুড়ি, পিসশাশুড়ি কি বড় ননদ, নিদেন পক্ষে একটা পুচকে ননদও পাহারাদার থাকে। অতএব মন্তর শেখা হয় না। অবশ্য উপরওয়ালাদের শুনিয়ে তারা সত্যকে ছিচিৎকার দেয়। যে মেয়ে মানুষ বুড়ো শ্বশুর শাশুড়ির সেবারূপ মহৎ কর্মে জলাঞ্জলি দিয়ে ছেলেদের ভালো স্কুলে পড়ার ছুতো করে বাসায় যায়, সে মেয়ে মানুষকে শতধিক দেবে না তো আর কি করবে? কিন্তু দিক, সত্যর কানে এসব আসেও না। এলেও সত্যর কানের ভিতর দিয়া মরমে পশে না। সে তখন শুধু যাবার প্রস্তুতি সাধনে যত্নবতী। এই সময় কথাটা একদিন পারল সত্য। হয়তো সেটাকেও ওই প্রস্তুতি হিসেবেই ধরেছে সে।
অথবা এক অনিশ্চিতের পথে পা বাড়াবার আগে জন্মের শেষ জন্মভূমিকে দেখবার বাসনা তাকে প্রবলভাবে পেয়ে বসে। কারণটা যাই হোক, কথাটা পারে সত্য। যাবার আগে একবার ওখানে ঘুরে আসবো। ঘুরে আসতে ইচ্ছে করছে, অথবা ঘুরে আসলে ভালো হয়, কি ঘুরে আসা কর্তব্য, এসব ভাষার ধার দিয়ে যায়নি সত্য। ঘুরে আসবো, তার মানে ব্যাপারটা স্থির সিদ্ধান্তের কোঠায়। এখন ব্রহ্মার বেটা বিষ্ণু এলেও সে সিদ্ধান্তের রদ হবে এ আশা নেই কারো। এলোকেশী বিরস মুখে বলেন, যাবে ভালো কথা, তা আমাকে বলতে এসেছো কেন? শুধোচ্ছ নাকি অনুমতি নিচ্ছ? হ্যাঁ, কথা আবার কইছেন এলোকেশী বউয়ের সঙ্গে। তার কারণ কথা কওয়াই তার রোগ। মুখ বুজে দুদণ্ড থাকা তার কোষ্ঠীতে নেই। কথা বন্ধ করব ভেবেও কয়ে ফেলেন। সত্য তার বড় বড় চোখ দুটো একবার তুলে তাকিয়ে দেখে বলে, না, সে মিথ্যে রঙ্গর দরকার দেখি না। যাব যখন মনস্থ করেছি, যাওয়ার ব্যবস্থাই করতে হবে। জানানটা দিলাম, ঠাকুরে বলবেন পঞ্জিকাটা একবার দেখে দিতে। এলোকেশী স্বভাবে এসে পড়েন, ভেঙিয়ে উঠে বলেন, বাপ উদ্দেশ্য করে না, বাপের বাড়ি যাবে কোন সুবাদে? বাপকে একবার পেন্নাম করতেই যাব। সত্য আকাশের দিকে তাকিয়ে উদাস মুখে বলে, মা বাপেরই কর্তব্য আছে, সন্তানের নেই? তা বেশ, কর্তব্য করো, যেও বাপকে পেন্নাম করতে। আমার ছেলে বিনি আভানে যাবে না, তা বলে রাখছি। সত্য উঠে দাঁড়িয়ে বলে, এমন এক একটা অনাচিষ্টি কথা বলো তুমি। তোমার ছেলেকে তুমি আটকাবে তো আমি এতখানি রাস্তা যাব কি পাড়ার লোকের সঙ্গে? তোমার আবার সঙ্গ। এলোকে শিপিক করে একটু পিছ ফেললেন। ডাকাতে তোমাকে দেখে ভয় পাবে মা, পেলেই মঙ্গল। সত্য কথায় ইতি টানে। তবু লোকসাক্ষী একটা বেটা ছেলে সঙ্গে থাকা ভালো। আর বাবাকে পেন্নাম করা তো বাবার জামাইয়েরও কাজ। ইল্লিমারি টুস্কি, আরও কত শুনবো বলে রাখলি কত খেলাই দেখালি। শ্বশুর আবার কবে কার গুরু ঠাকুর হলো তা তো জানি না। মেয়ে মানুষের যদি এত হয় তো বেটা ছেলের একবারেই বা হবে না কেন তাও তো জানি না মা। মা বাপ উভয় পক্ষেই গুরুজন। বলে এবার উঠেই যায় সত্য। জানতো এইরকমই হবে, তাই আর অনুমতি নেওয়ার প্রহসনটা করতে চেষ্টা করেনি। পঞ্জিকা দেখে যাত্রার দিন দেখাও হয় এবং শুভ মুহূর্ত অনুযায়ী যাত্রা করে স্বামীপুত্রকে নিয়ে পালকিতে গিয়ে ওঠে সত্য। বিশেষ কোনো বাধা আর আসে না, হালই ছেড়ে দিয়েছে তারা। পালকি সত্য শ্বশুরবাড়ির গ্রাম ছাড়ায়। পালকির দরজা সরিয়ে মুখ বাড়ায় সত্য। নবকুমার বলে, ঘোমটা খুলে মুখ বাড়াচ্ছ কেন? কে কোথায় দেখে ফেলবে? সত্য পুলক কম্পিত স্বরে বলে, দেখলেই বা, আর তো এখন আমি শ্বশুরবাড়ির বউ নই। বলি, মেয়ে ছেলে তো বটে। বলছি কি তা নয়, তবে মুখে তো লেখা নেই বউ কি ঝি। দেখো না ওখানে গিয়ে কিরকম গাছকুমোর বেঁধে দস্যিবৃত্তি করে বেড়ায়। বড় ছেলে টুডুর এসব আলোচনা হৃদয়ঙ্গম হবার বয়স হয়েছে। সে সহসা বলে ওঠে, যা, তুই আবার গাছকুমোর বাঁধবি কি? আবার তুই? সত্য তীব্র ভৎসনায় বলে ওঠে, কতদিন বলেছি মাকে তুই বলতে নেই, তুমি বলতে হয়। তবু সহসা কথার মাঝখানে হেসে ওঠে নবকুমার। হয়েছে, খুব শাসন হয়েছে। বড্ড একটা মানুষও, তাই সুশিক্ষে দেওয়া হচ্ছে। আমি তো বুড়ো বয়স অবধি মাকে তুই বলেছি। সত্যর মুখ কঠিন হয়ে ওঠে। বলে, তুমি যা যা করেছিলে বুড়ো বয়স অবধি, তার দৃষ্টান্ত তুমি অন্য সময় ছেলের কানে ঢেলো। আমি যখন একটা শিক্ষা দীক্ষা দিতে আসবো তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে বাগড়া দিতে এসো না। বাবা, কি হলো? কিসে যে কি হয় তোমার বোঝা দায়। নবকুমার বোঝে একটু বেকায়দা হয়ে গেছে। ক্ষণপূর্বের সেই পুলকোচ্ছল লাবণ্যময়ী মূর্তি অন্তর্হিত হয়ে ওই গেল কাঠিন্যের আড়ালে। তাই আপোষের সুর ধরে সে সত্যি সত্যবতীর ওই চাপল্য, ওই লাবণ্য, ওই আহ্লাদে আলো হয়ে ওঠা মুখ কি অপূর্ব, কিন্তু বড় ক্ষণস্থায়ী। মুহূর্তে মেঘে ঢাকা পড়ে যায়। আর যায় নবকুমারেরই বোকামিতে। অথচ নবকুমার কিছুতেই বুঝতে পারে না কিসে কি হয়ে যায়, কিসে কি হয়ে যেতে পারে। সত্যবতীর নাগাল কোনোদিনই কি সে পাবে? কিন্তু সত্যর মুখের মেঘ কাটাতে পেরেছে নবকুমারের আত্মজ। টুডু ইত্যবসরে মায়ের কোল ঘেঁষে বসে বলছে, মামার বাড়ি গিয়ে ভালো ছেলে হতে হয় না মা? না না, সব বাড়িতেই ভালো ছেলে হতে হয়, শুধু মামার বাড়ি গিয়ে আরও বেশি বেশি ভালো হতে হয়। তা আমি তো সেসব জানি, কিন্তু ওই খোকাবোকাটা কিচ্ছু জানে না। মামার বাড়ি গিয়ে শুধু অ্যাঁ করে কাঁদবে। ছেলের ওই অ্যাঁ ভঙ্গিতে হেসে ফেলেছে সত্য।
না, অন্তত এই পথটুকুতে তেমন ভয় নেই নবকুমারের। মেঘ স্থায়ী হবে না, বুঝি গতির মধ্যেই আছে এক অপূর্ব পুলকের স্বাদ। তাই মুহূর্তে মুহূর্তে কিশোরীর মতো উচ্ছ্বসিত হয়ে উঠছে সত্য। ওগো দেখো দেখো, ওই মাঠে কি কালো গরুটা, ঠিক যেন গয়ার পাথর বাটি। টুডু দেখ দেখ, ওই পুকুরটায় কত পদ্ম ফুটেছে। ছোটবেলায় আমরা ওই পদ্ম গাদা গাদা তুলতাম। মামার বাড়ি চল, দেখাবো তোকে সেই পুকুর। আচ্ছা হ্যাঁ গো, ওই গাছটা কি বলো তো, ঠিক ধরতে পাচ্ছি না, পাতাগুলো বেশ কেমন যেন ধরনের। ওমা ওমা, কি চমৎকার বুনো ফুল, গন্ধ এলো যেন ঠিক আমাদের ওখানের মতন। নিজের খুশিতে নিজের সঙ্গেই কথা বলে চলেছে সত্য, স্বামী পুত্র উপলক্ষ মাত্র। নবকুমার হাঁ করে চেয়ে থাকে সেই মুখের দিকে। এতদিন ঘর করছে, দুটো ছেলের বাপ হলো, এমন প্রকাশ্য দিনের আলোয় এত স্পষ্ট করে কবে এমনভাবে তাকিয়ে থাকতে পেরেছে তার লাবণ্যময়ী স্ত্রীর মুখের দিকে। বাসায় যাওয়ার ভয়টা একটু কমে এসেছে, এখন বরং একটু একটু রোমাঞ্চময় উন্মাদনা। সেখানে গুরুজনের রক্তচক্ষুর ভয় নেই, নেই পাড়াপড়শির গুরু ভয়, শুধু নবকুমার আর সত্য। চাকরির ভয়টা খুব জোর আছে, তবে ভবতোষ মাস্টার প্রচুর ভরসা দিয়েছেন। বলেছেন নবকুমার যা ইংরেজি জানে, তার শিখে ইংরেজি শিখেও সাহেবের অফিসে কাজ করছে কত লোক। নবকুমার ঢুকতে না ঢুকতে সাহেবের নেক নজরে পড়ে যাবে নির্ঘাত। আরও বলেছেন গ্রামে পড়ে থেকে জমি জমার উপসত্ত্বে জীবন কাটানোর ইচ্ছেটা এ যুগে অচল ইচ্ছে। কলকাতায় গিয়ে দুটো কামিজ করাতে হবে আর একজোড়া শু জুতো, এ নইলে তো আর অফিসে যাওয়া যাবে না। ভবতোষ তাদের জন্য একটা বাসাও ঠিক করে রেখেছেন নাকি। নিজে তিনি মেসে থাকেন, কিন্তু নবকুমারের তো তা চলবে না, সে যেন ফ্যামিলি নিয়ে যাচ্ছে। নিতাইটার মন্দ কপাল, ওর বউকে বাসায় আনতে পারবে না। নিতাইয়ের মামা বলেছেন বউ কলকাতার বাসায় গেলে তার হাতে আর তাদের খাওয়া চলবে না। এত বড় শাস্তির ভয় তুচ্ছ করে বরের সঙ্গে বাসায় যাবে, এত সাহস নাকি নিতাইয়ের বউয়ের নেই। অতএব নিতাইকেও নবকুমারের হাঁড়িতে জায়গা দিতে হবে। বউটাকে যদি আনতে পারত নিতাই, বেশ দুটো বউতে থাকতো একসঙ্গে। হোক বামুন কায়েত, কেউ কারোর ভাতের হাঁড়ি নাড়তে না যাক, দুজনে একত্রে বসা, গল্প করা, চুল বাঁধা, পান সাজা, এসব তো করতে পারত। তা হবার জো নেই। বেচারি নিতাইটাকে তাদেরই একটু যত্ন আত্তি করতে হবে। ভবতোষ বলেছেন খুব খাসা বাড়ি, 3-4খানা ঘর, মস্ত দরদালান, রান্নাঘর, ভাড়ার ঘর, উঠোন, কুয়োতলা, জলের কলও নাকি আছে। বাড়ির ভেতরে নয়, দরজার কাছে। থাক, তার জল খেয়ে যার জন্ম না খোয়ানোই ভালো। কুয়োর জল যখন আছে, সে যা হয় হবে। প্রধান কথা ভাড়া বড্ডই গায়ে লাগবে। বাপের কাছ থেকে তো আর টাকা চাইতে যাবে না নবকুমার। কিন্তু ভবতোষ বলেছেন কলকাতায় ওরকম বাড়ি 10 টাকাতেও সহজে মেলে না। নেহাত বাড়িটা ভবতোষের এক বন্ধুর বাড়ি বলেই 8 টাকায় পাওয়া যাচ্ছে। হোক, নবকুমার তো তেমনি মাইনেও পাচ্ছে 58 টাকা। এত বড় মোটা মাইনের চাকরির পক্ষে ওতে কাতর হওয়া ঠিক নয়। যাক, তাই হোক। তা বলে নিতাইয়ের প্রস্তাব সে মানবে না। নিতাই বলেছে ভাড়ার ভাগ দেবে না। আছি, নবকুমারের এত বন্ধু নিতাই, তাই কখনো নেওয়া যায়? কিন্তু কে জানে সেখানে সত্যর মেজাজ কেমন থাকবে। এখানে তো ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট। সেখানে যতই হোক নিতাই একটা পর ছেলে, সত্য যদি তার সামনে মেজাজ দেখায়, না, তা বোধহয় করবে না। সেদিকে সভ্য আছে। এখন কবে সেই দিনটি আসে, যবে সেই অজানা অচেনা দরদালানে বসে দুই বন্ধু অফিসের ভাত খাবে, আর সত্য এলো চুল দুলিয়ে, কোমরে কাপড় জড়িয়ে ছুটি করে রান্না করবে, পরিবেশন করবে। এই সমস্তই সম্ভব হবে সত্যর শক্তিতে। বিগলিত প্রেমে সত্যর দিকে তাকিয়ে দেখে নবকুমার। কিন্তু সত্যর তখনও দৃষ্টি লক্ষ্যভেদী, নাসারন্ধ্র স্ফীত, সমস্ত চেতনা একাগ্র। সহসা চেঁচিয়ে ওঠে সে, ওই তো জটা দাদাদের বাড়ির চিলেকোঠা, ওই গাঙ্গুলি কাকাদের উঠোনে বাজ পড়া নারকেল গাছটা। ও বেহারা, ডান দিকে। পথ দেখিয়ে দেওয়ার ভার সে নিজে নিয়েছে। পালকি নামাতেই একটা বিরাট চাঞ্চল্যের ঢেউ উঠেছিল। তারপর জানা হতেই আকাশ থেকে পড়ল সবাই। না বলা না কওয়া এমন করে মেয়ে কেন উপস্থিত? এমন তো হবার কথা নয়। কি মূর্তি নিয়ে নামছে?
কে ফেলে দিয়ে যেতে এসেছে। ওগো না না গো, ঐশ্বর্যময় রাজরানীর বেশে এসেছে সে কার্তিক গণেশের হাত ধরে ভোলানাথকে সঙ্গে করে। মন কেমন করছিল তাই দেখতে এসেছি বাপকে, বাপের বাড়ির সবাইকে, এসেছে জন্মভূমি দেখতে। বারবাড়ির কলরোল মিটিয়ে অন্দরমহলের দিকে এগোলো সত্য, চারিদিকে বিভ্রান্ত দৃষ্টি মেলে। আর যেই ভেতর বাড়ির উঠোনে পা ফেলল, তুমুল একটা কান্নার রোল উঠল, বিলাপ ধ্বনি মিশ্রিত রোল। আলাদা করে বোঝবার উপায় নেই গলা কার, ঐকতান বাদন। বাড়ির সকলের সঙ্গে পাড়ার মহিলারাও যোগ দিয়েছেন অনেকে। কিন্তু নতুন কার জন্যে বিলাপ? ভুবনেশ্বরীর ঘটনা তো অনেক দিনের হয়ে গেছে। না, বিশেষ কারো জন্যে বিলাপ নয়, আর সদ্য শোকের কাতরতাও নয়। খানিকটা সত্যর আবির্ভাবে আনন্দাশ্রু, আর বাকিটা সত্যর এই দীর্ঘ অনুপস্থিতি কালের মধ্যে সংসারে যা যা শোকাবহ ঘটনা ঘটেছে তারই ফিরিস্তি জানিয়ে নতুন করে বিলাপ ক্রন্দন। এই ক্রন্দন রোলের মাঝখানে দিশেহারা সত্য ছেলে দুটোর হাত ধরে উঠোনের একধারেই দাঁড়িয়ে থাকে, আর বারবাড়িতে নবকুমার উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে উৎকর্ণ হয়ে বসে থাকে। সামনে শ্বশুর বসে, কিন্তু তাকে প্রশ্ন করবে এত বুকের পাটা নবকুমারের নেই। সেই যে প্রণাম করে ঘাড় হেট করে বসেছে, বসেই আছে। তাছাড়া তিনি তো দেখা যাচ্ছে নির্বিকার। বাড়ির মধ্যে এত বড় ক্রন্দন রোল যখন ওকে তিলমাত্র বিচলিত করতে পারছে না, তখন ব্যাপারটায় গুরুত্ব নেই বলেই মনে হচ্ছে। নবকুমারও পাড়াগাঁয়ের ছেলে, মেয়ে শ্বশুরবাড়ি থেকে এলে কান্নাকাটির ঘটনা তার একেবারে অজানা নয়, তাই ক্রমশ সে নিশ্চিন্ত হয়, আর রোলটাও আস্তে আস্তে ফিকে হয়ে আসে। ঈষৎ নড়ে চড়ে রামকালী কথা বলেন। কখন বেরিয়েছ? আজ্ঞে। নবকুমার চমকে তাকায়। রামকালী তাকিয়ে দেখেন একটি স্বাস্থ্যবান সুকান্তি পুরুষের দেহে এখনো যেন একখানা লাজুক কিশোরের মুখ। সুন্দর সুকুমার, কিন্তু বুদ্ধির ছাপ খুঁজে পাওয়া যায় না। মনে মনে মৃদু আক্ষেপের হাসি হাসেন। একে স্নেহ করা যায়, ভরসা করা যায় না। হয়তো এজন্যেই ভগবান সত্যকে অমন দৃঢ় মজবুত করে গড়েছেন। ও লতার মতো আশ্রয় চাইবে না, বনস্পতির মতো আশ্রয় দেবে। একটা নিঃশ্বাস পড়ল। মনে করলেন সত্যর কপালে চির দুঃখ। রামকালীর মেয়ে রামকালীর ললাটলিপি পেয়েছে। কত সুখী ছিল ভুবনেশ্বরী। আগে স্বপ্নেও কল্পনা করেননি রামকালী এমন করে কখনো ভাববেন, নিজেকে কখনো দুঃখীর কোঠায় ফেলবেন। নবকুমারের ওই তটস্থ সুরের আজ্ঞে শুনে রামকালী মৃদু হেসে আরেকবার বললেন, কতক্ষণ বেরিয়েছ? আগে সেই প্রাতঃকালে দুটো ফেনা ভাত খেয়েই। কথাটা বলেই বোধ করি নিজের বেকুবিটা বুঝতে পারে নবকুমার। প্রাতঃকালকে আরও মোক্ষম করে বোঝাবার জন্যে ওই ফেনা ভাতের প্রসঙ্গটা না আনলেই হতো। প্রাতঃকালই যথেষ্ট ছিল, কিন্তু মুখের কথা হাতের ঢিল। রামকালী ব্যস্ত হয়ে বলেন, সে কি, এতটা সময় লেগেছে? তাহলে তো না না, আর বসে থাকা নয়, শীঘ্র হাত মুখ ধুয়ে। নবকুমার এবার কিঞ্চিত স্পষ্ট গলায় বলে, না না, ব্যস্ত হবেন না, পথে পালকি নামিয়ে আহার হয়েছে, সঙ্গে জলপান ছিল। তা হোক, বেলা পড়ে এসেছে, ওরে কে আছিস? একসঙ্গে অনেকগুলো নানা বয়সের ছেলে এসে দাঁড়ায়, অর্থাৎ এরা আশেপাশে উকিঝুঁকি মারছিল, শুধু সামনে আসতে ভরসা পাচ্ছিল না। রামকালী বলেন, অন্দরে গিয়ে বলকে বাবাজির হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতে। হাত মুখ ধোয়াটা একটা সাংকেতিক শব্দ, মূল অর্থ জলখাবারের ব্যবস্থা করা। ওরা দু একজন ব্যস্ত হয়ে চলে যায়, দু একজন দাঁড়িয়ে থাকে, আর এক একজন খপ করে বলে বসে, জামাইবাবুর কি মজা, কেমন কলকাতায় বাসায় গিয়ে থাকবে। রামকালী ঈশ্বর চমকে ওঠেন, ভাবেন এটা আবার কি কথা। সত্য তো ঘোমটা ঢাকা অবস্থায় একটা প্রণাম করেই ভেতরে চলে গেছে। নবকুমারের সামনে বাপের সঙ্গে কথা বলেনি, তাছাড়া ছিল পাড়াপড়শির হুল্লোড়। নবকুমার মেয়েদের মতো লজ্জার ভান করে বসে আছে। রামকালী ঈষৎ কৌতুকের স্বরে বলেন, কলকাতায় বাসার কথা কি বলছে? প্রশ্নটা নবকুমারকে। নবকুমার উত্তর না দিয়ে পারে না, তাই আস্তে আস্তে বলে, হ্যাঁ, সেই রকমই স্থির হয়েছে। শুনে সুখী হচ্ছি। এখন কলকাতায় উন্নতির নানাবিধ পন্থা হয়েছে। কোনো কর্মের চেষ্টা হয়েছে নাকি? আগে হ্যাঁ, মাস্টারমশাই একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। রামকালীর জামাতা তাই কর্তব্যবোধেই প্রশ্ন করেন, রামকালী কোথায়? আগে সরকারি দপ্তরে।
সুখের কথা। তা কোথায় থাকবার ঠিক করেছ? মেসে? আজ্ঞে না, বাসায়। মাস্টারমশাই বাসাও ঠিক করে দিয়েছেন। রামকালী অবশ্য বেতন কত তা জিজ্ঞাসা করেন না, শুধু সামান্য চিন্তিত স্বরে বলেন, তাহলে তো পাচকেরও ব্যবস্থা করতে হবে। একা বাসা নিয়ে নবকুমার আর বেশিক্ষণ লজ্জা বজায় রাখতে পারে না। পুলক গোপনের উচ্ছ্বসিত আভা মুখে মেখে বলে, পাচকের দরকার হবে না। টুডু খোকার মা, আপনার মেয়েই তো যাচ্ছে। আমার মেয়ে? সত্য? সত্য কলকাতার বাসায় যাচ্ছে? নবকুমার থতমত খেয়ে চুপ করে যায়। বুঝতে পারে না রামকালীর এই শটটা ঠিক কোন ভাবব্যঞ্জক। একটু যেন বিচলিত মনে হলো না? হ্যাঁ, কিঞ্চিত বিচলিত হয়েছেন রামকালী। অনেক দিন আগের একদিনের কথা মনে পড়ে গেছে। বালিকা মূর্তি নিয়ে সত্য ভেসে উঠেছে চোখের সামনে, আর তার সামনে ভেসে উঠেছে আরেকখানা ভয় ব্যাকুল মুখ। সেই মুখের সামনে আঙুল তুলে বলছে, সত্য, তোমার যে এত ভয় কিসের মা? এই তুমি দেখে নিও, কলকাতায় আমি যাব যাব যাব। সত্য তার প্রতিজ্ঞা রাখছে, কিন্তু তা দেখে গর্বে, আনন্দে, বিস্ময়ে, পুলকে কে মুগ্ধ হবে? নিঃশ্বাস গোপন করে বললেন, সাহস করতে পারছো সুখের বিষয়। তা তোমার মাতা পিতার ব্যবস্থা? দিদি আছে, পড়শিরা আছে। তা ওরা আপত্তি করলেন না? এবার আর নিজেকে সংবরণ করা দুঃসাধ্য হয়ে ওঠে নবকুমারের। প্রায় একগাল হেসে ফেলে বলে, আপত্তি আর কি তারা করছেন না? কিন্তু আপত্তি টিকলে তো এ ধুয়ো ধরল, ছেলেদের ভালো স্কুলে পড়ানো চাই, বুদ্ধির রাজা তো। ওর এই উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে সহসা ওর উপর ভারী একটা স্নেহ অনুভব করলেন রামকালী। অন্দরে পাঠিয়ে দিলেন নবকুমারকে। অন্দরের অবস্থা তখন হাস্যমুখর। সত্যর ছেলেদের নিয়ে ঠাট্টা আমোদ চলছে দিদিমা সম্পর্কীয়াদের। সত্যকে ঘিরে বসেছে বাড়ির বাকি সবাই। রাসুর নতুন বউ, শিবজা, রায়বুড়ো নাতনিরা, রাসুর 2 ভাদ্র বউ আর ভাগ্নি দুটো, এবং পড়শি বাড়ির প্রবীণা নবীনা দল। মোক্ষদার বেশি কথা বলার ক্ষমতা আর নেই, তবু আসরের একপাশে বসে আছে দেওয়ালে ঠেস দিয়ে। শুধু সারদা এ আসরে অনুপস্থিত। সারদার মরবার সময় নেই। তার ঔদাসীন্যের কাছে সত্যর নতুনত্ব, অপূর্বত্ব, বৈচিত্র্যের বহুমুখিত্ব সবকিছুই পরাস্ত মেনেছে। কিন্তু আশ্বাই তো সারদা নয়। তে প্রশ্নের উত্তর দিতে দিতে নিজে আর কাউকে কোনো প্রশ্ন করবার সময় পাচ্ছে না সত্য। অথচ সে তো নিজেকে দেখাতে আসেনি, সবাইকে দেখতে এসেছে। কিন্তু কৌতূহল যে সকলেরই অদম্য। দুটো ছেলে হয়ে গেল, তারা ডাগরটি হলো, যোগাযোগ তো নেই। ওরা অবশ্যই ছেলেদের অন্নপ্রাশনে বলে পাঠিয়েছিল, কিন্তু রামকালী তো তখন তীর্থে ঘুরছেন। তবে ফিরে এসে তো কই? কিন্তু এতদিন কেন আসেনি সত্য, আর এখন এমন হুট করে এলো কেন? এ প্রশ্ন চাপা পড়ে গেল। এখন প্রশ্ন কলকাতার বাসা। সেইখানে সহস্র কৌতূহলের প্রশ্ন। কে সাহস দিল সত্যকে? কে দেখবে সেখানে সত্যকে? শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে পরের সঙ্গে বাসায় যাবার পরিকল্পনাটা তার মাথায় এলোই বা কি করে? আর তাদের অনুমতিই বা পেল কি করে অলৌকিক সাধনার জোরে? তাছাড়া গেলে জাত যাবে কিনা, ম্লেচ্ছর জল খেতে হবে কিনা, জুতো মোজা পরতে হবে কিনা, বরের সঙ্গে ল্যান্ডো ফিটিং চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেতে বাধ্য হতে হবে কিনা, ইত্যাদি বহুবিধ খাপছাড়া প্রশ্ন তো আছেই। অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ক্লান্ত সত্য একসময় বলে ওঠে, বাবা, নিজের পাঁচালি গাইলাম এই অবধি, তোমাদের খবরাখবর কিছু শুনতে দাও। মোক্ষদা ক্লান্ত আর্তকণ্ঠে বলে ওঠেন, আমাদের আবার খবর? যারা মরেনি তারা এখনো বিধাতার অন্নজল ধ্বংসাচ্ছে, এই খবর? বাহ, ও কি কথা! ঠিক কথাই বলেছি সত্য। চিরটা কাল তোকে মুখ করেছি, ভেবেছি হাড়ির হাল হবে তোর। এখন দেখছি তুই টেক্কা মারলি, তুই দেখালি, বেশ করেছিস, সে মতলব করেছিস। এখন সবাই বলছে ইংরেজি বিদ্যের জয় জয়কার। ছেলে দুটোকে যদি কলকাতায় ইংরেজি স্কুলে দিতে পারিস। শিবজয়া সম্প্রতি বিধবা হয়েছেন এবং কিছুক্ষণ আগে গগনভেদী চিৎকার করে সত্যকে বুঝিয়েছেন সত্যর মা পরম পুণ্যবতী ছিল, মোরে পুণ্যের পরাকাষ্ঠা দেখিয়ে গেছে এবং জগতে যে যেখানে শাখানোয়ার গৌরব নিয়ে এখনও টিকে আছে, তারা যেন এই বেলা এই গৌরব বজায় থাকতে পৃথিবী থেকে সরে পড়ে।
এখন শিবজা মুখে কাপড় ঢাকা দিয়ে শুয়েছিলেন, পোড়া মুখ কাউকে দেখাবেন না বলে। কিন্তু চির প্রতিদ্বন্দ্বিনী মক্কদার এই বাক্য শুনেই তার নির্বেদ ভঙ্গ হলো। মুখের কাপড় সরিয়ে বলে উঠলেন, বললে ভালো ছোট ঠাকুরজি, জন্ম গেল ছেলে খেয়ে আজ বলছে ডান। বলি একাল সেকাল সবাইয়ের বাংলা সমসক্রিয়তায় চলল, বেশি বিদ্বান হলো তো ফার্সি, আর এখন ওই মেলেচ্ছ ভাষা না শিখলে আর ফার্সিটাও মেলেচ্ছ ভাষা সেজবো। ওমা শোনো কথা, জন্মকাল ফার্সির কথা শুনে এলাম, কই কখনো তো শুনিনি কি মেলেচ্ছ ভাষা। সত্য এবার কথা বলে, থাক পিস ঠাকুমা, ও সব জাত থাকা জাত যাওয়ার গপ্প। ও তোমার যা যাবার সে যাবেই, তাকে কে রুখতে পারবে, ও কথা ছাড়ো। তোমার এমন হাল কি করে হলো তাই বলো। এত তীর্থ ধর্ম করে হাওয়া বদল করে এসেছো, শরীর তো ভালো হবার কথা। আর ভালো, মোক্ষদার জিভে একটা শব্দ করেন, আমার ভালো একেবারে সেই যমরাজ এলে হবে। বর তো কখনো চোখে দেখিনি, ওই যম বরের চতুর্দোলাতে চড়েই যাব। তবে একালে ভালো আর কজন আছে, সেই সেবারও যে গাঁ দেখেছি সে আর নেই। মানুষের দেবদ্বী যে ভক্তি যাচ্ছে, গুরু লঘু জ্ঞান যাচ্ছে, মানুষ মনুষ্যত্ব সব ঘুচোচ্ছে। দেখবি, ঘুরে ঘুরে দেখবি তো, দেখিস সুখ পাবি না। দিন সাতেক থাকার পর ফিরতি পথে অনবরত সেই কথাই ভাবতে ভাবতে চলে সত্য। ভাবে আর মনে মনে বলে, দেখছি পিস ঠাকুমা, দেখে বুঝেছি তোমার কথাই ঠিক, সুখ পেলাম না, সে আগের গান নেই, নেই আগের সুখ আনন্দ তৃপ্তি। এবারও ছেলেবেলাকার খেলার জায়গাগুলোয় গিয়ে গিয়ে বসে দেখেছে সত্য, চেষ্টা করেছে আগের দিনের সুর বাঁধতে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত সেটা হাস্যকর হয়ে উঠেছে। ছেলেদের দেখবে বলে ফট করে একদিন গাছে চড়তে গিয়েছিল, ছেলেরাই এমন হাঁ হাঁ করে উঠেছে যে নেমে আসতে হলো। সেই সাঁতারের পীঠস্থান বড় দিঘিতে গিয়ে সাঁতার দিয়েছে, সুখ পায়নি। নোনা আতা আর নোড় কুড়োতে গিয়ে কেমন যেন পাগলামি মনে হয়েছে, তবু কুড়িয়ে এনে ছেঁচে আচার করবে বলে রেখে দিয়ে ফেলে রেখেছে। বুঝেছে সুখ পাবে না ওতে, সুখ তো সবটা নিয়ে। সেই সবটা, সম্পূর্ণটা, অখণ্ডটা কোথায়, কোথায় সে আগের সঙ্গী সঙ্গিনীরা? আর কোনখানে সুখ পাবে সত্য? এর মাঝখানে কোথায় খুঁজে পাবে রামকালী চাটুর্যের সেই মাঠ বেড়ানো সেই দস্যি মেয়েটাকে, যাকে খুঁজে পাওয়ার জন্যে এত তোড়জোড় করে আসা? আর সেই মেয়েটার মা, তার ছায়াও কি থাকতে নেই? সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, বদলে গেছে, সব বদলে গেছে। সত্য সেই চেনা জগৎটি অদৃশ্য হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে সত্যর আসনটি। সত্যর জন্মভূমির মাটিতে সত্য এখন আগন্তুক, বহিরাগত। এখন এখানে চোখের সামনে অন্যায় ঘটতে দেখলেও চুপ করে যেতে হয়, মনে হয় থাক, দুদিনের জন্যে এসে আর বেপরোয়া দুঃসাহস বলতে পারা যায় না, এ বাবু তোমাদের অন্যায়। নইলে এই কদিনে দেখলেও তো কম নয়, অনেক অন্যায্য ঘটনা ঘটছে এখন সংসারে। তার কারণ বাবাই যেন কেমন একটু উদাসীন হয়ে গেছেন। আগে পাড়ার ছেলেদের এতটুকু বেচাল হওয়ার জো ছিল না, এখন বাড়ির ছেলেরাই ওর সামনেই যা ভয় করে, আড়ালে সমীহর বালাই নেই। পাড়াতেও কতই দেখলো, জটাদার বউ এখন গলা তুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, আর জটাদা নাকি বউয়ের কাছে জোর হস্ত। সত্যর মামার বাড়িতে ভাইয়ে ভাইয়ে হাঁড়ি ভিন্ন হয়ে গেছে, দু বাড়িতে দুদিন নেমন্তন্ন খেতে হয়েছে সত্যকে। তুষ্টু গয়লা পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে, তুষ্টুর বউ কেঁদে কেঁদে লোকের দৌড় দৌড় ঘুরছে, কিন্তু কেউ আর ওর কাছে ঘি দুধ নেওয়ার গা করছে না, টালবাহানা করে অন্যের কাছে নিচ্ছে। বলে কি না, তুষ্টুর বউয়ের পাতা দই মুখে করা যায় না, তুষ্টুর বউ আবার ঘি করতে শিখলো কবে? জিনিস যদি একটু নিরেশি হয়, তা বলে চিরদিনের লোকটার দুঃখ কষ্টর সময় দেখবে না? মানুষ আর জন্তু জানোয়ারে তবে তফাৎ কি? লুকিয়ে দুটো টাকা দিয়ে এসেছিল সত্য তুষ্টুকে। তুষ্টুর চোখ দিয়ে জল পড়েছিল, বলেছিল বাপের মতন মনটি, কবরেজ মশাই আছেন তাই এখনো বেঁচে আছি। কুমোর জ্যাঠা, কামার খুঁড়ো, ধোপা পিসি কারোর সঙ্গে দেখা করতে বাকি রাখেনি সত্য, কিন্তু আগের মতো কেউ সহাস্যে বলেনি এসেছিস, আয় বস। আসন পেতে দিয়ে বলেছে, আসুন দিদি ঠাকুরন, বসুন। আশ্চর্য, একসঙ্গে সবাই কি করে বদলে গেল!
বদলায়নি শুধু গ্রামটা, বদলায়নি গাছপালা, মাঠ, বন, দিঘি, পুকুর। এরাই শুধু উচ্ছ্বসিত আনন্দে স্বাগত জানিয়েছে মাথা নেড়ে নেড়ে, কোলাহল করে করে। আবার বিদায়কালে তারাই বিষণ্ণ বিধুর দৃষ্টি মেলে মৌন বেদনার মতন তাকিয়ে থেকেছে। এরাই শুধু বদলায়নি, কিন্তু ওদের কাছে আর কতটুকু আশ্রয়? আশ্রয় চায় হৃদয়ের কাছে, প্রাণোত্তাপের কাছে। কোথায় সেই উত্তাপ? সকলেই ভালো করে যত্ন করেছে আর বলেছে, ওরে বাবা, দুদিনের জন্য এসেছে। কেউ বলেনি তুই যে আমাদের চিরদিনের। সত্যর মা বেঁচে থাকলে কি অন্যরকম হতো না? মার কাছে কি সত্যর সেই শৈশবটি সোনার কৌটোয় তোলা থাকতো না? সত্য এসে দাঁড়ালে মা সেই কৌটোটি খুলে ধরে হাসি মুখে বলতো না, এই দেখ, কিছু হারায়নি তোর, সব আছে, আমি তুলে রেখেছি। তাহলে হয়তো সত্য সেই পুতুলের বাক্সটাকেও এসে দেখতে পেত সত্য। মা বলতো, এই দেখ, তোর হাতের কাপড় পরানো, এই তোর বড় বউ, মেজ বউ, নবউ, সেবারে এসে যেমন রেখে গিয়েছিলি তেমনই আছে। হ্যাঁ, ঠাকুমা শ্রাদ্ধে এসে সেবার নিজের ফেলে যাওয়া পুতুল বাক্স সাজিয়েছিল সত্য। তারপর তো তার নিজেরই জীবনের মধ্যে এলো পুতুল ভেঙে যাওয়ার ঘটনা। মাটির পুতুলের কথা আর কে ভেবেছে? সত্য হয়তো মার ছেলে মানুষিতে হাসত, তবু সুখ পেত। মা না থাকলে বাপের বাড়ি এসে সুখ নেই। নিঃশ্বাস ফেলে ভাবল সত্য, অত বড় সংসারের মধ্যে সেই মানুষটাকে অনেকের মধ্যে একজন মাত্র ছাড়া আর তো কোনোদিন কিছু ভাবেনি। হঠাৎ আজ ধরা পড়েছে সেই একজন ছাড়া সমস্ত অনেকেই অর্থহীন। তবু ওরই মধ্যে পিষ্ঠাকুমার কাছে দুদণ্ড বসলে প্রাণটা ঠান্ডা হতো। কিন্তু সেই দুর্দণ্ড প্রতাপ মানুষটার এত দুরবস্থা হয়েছে দেখলে প্রাণটা ফাটে। সত্য বলেছিল, অতিরিক্ত খেটে খেটেই তুমি এমনি করে দেহ ভেঙেছ পিষ্ঠাকুমা, তোমার সে শরীর স্বাস্থ্য এই কবছরে এমনি হয়েছে। মোক্ষদা ধিক্কারের হাসি হেসে বলেছেন, অতিরিক্ত যদি না খাটবো তো সেই ভূতের মতো আঁকড়া গত নিয়ে করতাম কি বল? ভেতরের ভূতই রাত দিন ছুটিয়ে মারত। আর এখন যে সেই ভূত তোমাকেই জীর্ণ করে ফেলল। মরুককে, যে কদিন পৃথিবীর অন্ন জলের বরাত আছে গড়িয়ে গড়িয়ে বাঁচবই। তারপর যে পারবে সে মুখে এক নুড়ো আগুন দিয়ে চিতে তুলে দেবে। যার ছেদ্দায় আসবে সে এক মুঠো পিণ্ডি দেবে। যার জন্য একটা দিন অসুচ পালবার কেউ নেই, তার আবার বাঁচা মরা। সত্য ব্যথিত হয়ে বলেছিল, বাবাই তোমার সব করবেন পিষ্ঠাকুমা। মোক্ষদা উদাস কণ্ঠে বলেছিলেন, তা অবশ্যই করবেন, রামকালী মহৎ মানুষ, হয়তো মায়ের মতন করেই পিসির শ্রাদ্ধ করবেন। তবু মনে মনে তো জানবেন যা করছি বাহুল্য করছি, ভিক্ষে দিচ্ছি। আশ্চর্য, মোক্ষদাকে দেখে আগে কি কেউ কখনো ঘুণাক্ষরেও ভাবতে পেরেছে এ সংসার মোক্ষদার নিজের নয়? এখানে মোক্ষদার জন্যে তেরাত্রির অশৌচ পালবার মতো কেউ নেই। মোক্ষদা মরলে যে তার মুখে আগুন দেবে, পিণ্ডি দেবে, সে দয়া করেই দেবে, মোক্ষদার প্রাপ্য পাওনা বলে দেবে না। অত দাপট তবে কোন ভিতের উপরে খাড়া ছিল? নাকি কোথাও কোনো ভিত ছিল না বলেই ফোঁপড়া দাপটটা অত বড় করে তুলে ধরতেন মোক্ষদা? জানতেন হাতটা একটু শিথিল হলেই মুহূর্তে ভূমিসাৎ হয়ে যাবে ফাঁকা ইমারত। ভাবতে ভাবতে ছেলে দুটোকে একটু কাছে টেনে নিয়ে বসল সত্য। এরাই জোর, এরাই ইমারতের ভিত। সারদাকে বুঝতে পারেনি সত্য, নাগালি পায়নি সারদার। অবশ্যই সারদাই সর্বদা খাইয়েছে, মাখিয়েছে, যত্ন করেছে। সত্য ছেলেবেলায় যা যা খেতে ভালোবাসত সেগুলি মনে করে রেঁধে দিয়েছে। হেসে হেসে বলেছে, বুঝলি তুলু, তোর দাদামশাইয়ের সংসারে এহেন জিনিস মজুদ থাকতে তোর মার রুচি পছন্দ ছিল পুঁই মেটুলি ভাজা, শস্য পাতার বড়া, তেতো পুটির টক। কিন্তু সত্য যখন বলতে গিয়েছিল, যাই বলো বউ, খুব মহত্বটা দেখিয়েছ তুমি। নতুন বউ বলছিল তুমি এক প্রকার দেবী। তখন কেমন কঠিন হয়ে উঠেছিল সারদা। ভয়ানক তীক্ষ্ণ একটা হাসি হেসে বলেছিল, তোমার তো বুদ্ধিশুদ্ধি আছে ঠাকুরজি, পরের মুখে ঝাল খাচ্ছ কেন? বুদ্ধিশুদ্ধি যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও কথাটা নিহিতার্থ ঠিক ধরতে পারেনি সত্য। আর সর্বদাই লক্ষ্য করেছে পুরনো অন্তরঙ্গতার দরজা কিছুতেই খুলতে রাজি নয় সারদা। আর বরদা, তার সঙ্গে তো কথাই কইতে ইচ্ছে হয়নি সত্যর। বরদা যে ওই গিন্নি বান্নি সারদার স্বামী,
অত বড় দুটো ছেলের বাপ, তা যেন খেয়ালেই নেই বরদার, যেন নতুন বউয়ের নতুন বর। তার কথা নিয়েই সত্যর সঙ্গে হাসি ঠাট্টা ফষ্টি নষ্টি, ছি, কারো সঙ্গেই যেন কথা কয়ে সুখ হয়নি। অবশ্যই বিদায়কালে সকলেই ব্যাকুলতা দেখিয়েছে, চোখের জল ফেলেছে, আবার কবে দেখা হবে বলে হাহুতাশ করেছে। কেউ কেউ ডাক ছেড়েও কেঁদেছে, কিন্তু সত্য নিজেরই যেন ভেতরের শিকড় ছিঁড়ে গেছে। তাই নিজেও সে চোখের জল ফেললেও যে প্রাণ নিয়ে এসেছিল সে প্রাণটা নিয়ে ফিরছে না। রামকালী তো চিরদিন সকলেরই দূরের মানুষ, শুধু দুঃসাহসী সত্যই পারত সেই দূরত্বের বর্ম ভাঙতে, কিন্তু সে দুঃসাহসিক আবদার সত্য নিজেই আর করতে পারেনি, সময়ও পায়নি। সর্বদা নবকুমারকেই কাছে কাছে রেখেছেন রামকালী, আর সত্যকে টেনেছে মেয়ে মহলে। তবে নবকুমারকে যে রামকালী ভালোবেসেছেন ওটাই পরম তৃপ্তি। আসার সময় বাপকে প্রণাম করে স্বামীর উপস্থিতি ভুলে রুদ্ধকণ্ঠে বলে উঠেছিল, তুমি তোমার এই দুঃসাহসী আসপদ্দাওয়ালা মেয়েকে ক্ষমা করেছো বাবা। সেই সাহসেই বলছি, আমি তোমার এক সন্তান, যেন সময়কালে সেবা যত্নের অধিকার পাই। রামকালীর গলাটাকে একটু কেঁপে উঠেছিল। চারিদিকের হা হুতোষের শব্দে সেটা ধরতে পারেনি সত্য, শুধু কথাটাই শুনতে পেরেছিল। মেয়ের মাথাটা ধরে একটু নাড়া দিয়ে বলে উঠেছিলেন রামকালী, চিরকালের পাকা বুড়ি, বাবার জন্য তো খুব সুব্যবস্থা দিচ্ছিস, সেবার পাত্র হবই বা কেন রে? এ কথার আর উত্তর দিতে পারেনি সত্য। সে গভীর একটু স্নেহ স্পর্শে ভিতর থেকে উথলে কান্না এসেছিল তার। কাঁদতে কাঁদতে আর কান্না চাপতে চাপতে পালকিতে উঠেছিল। পালকিতে উঠেও তাই কথা কইতে পারেনি অনেকক্ষণ। হঠাৎ এক সময় নবকুমার বলে উঠল, তোমার বাবা আমাদের এই তুচ্ছ জগতের মানুষ নয়। চকিত হয়ে স্বামীর দিকে তাকালো সত্য। বাতাস লেগে লেগে ততক্ষণে গালের জলের ধারাটা শুকিয়ে উঠেছে, চোখটা জল শুকিয়ে ভারী থমথমে হয়ে রয়েছে। নবকুমার আবার বলল, সেকালের রাজা রাজরাদের সব যেমন ভাব ছিল তেমনি ভাব, ভয়ও যত করে ভক্তিও তত আসে, এমন বাপ পাওয়া পরম পুণ্যি। সত্যর মুখের কাছে একবার আসে, তবু তো তুমি দেখছো ভাঙা রাসের ঠাকুর। আগের মানুষকে যদি দেখতে, এখন মন ভেঙেছে, শরীর ভেঙেছে, কিন্তু এই বেদনাবিধুর চিত্তে অত কথা বলতে ইচ্ছে হয় না। শুধু আসতে বলে, মা থাকতে তো দেখলে না, মাকেও দেখলে না, এই আক্ষেপটা রয়ে গেল। মনে মনে বলে, দেখো কেন আমি বাপের গরবে গরবিনী, কিন্তু তবু মেয়ের সন্তান। বাপের সে গরব শুধু মনের মধ্যে তুলে রাখবার, সে গৌরবে অধিকার নেই, ভোগের দাবি নেই। ছেড়ে চলে যেতে হয়েছে, ছেড়ে থাকতে হবে, সেই গৌরবের ছায়ায় বসে জীবনকে ধন্য করবার উপায় নেই, জীবনকে নিয়ন্ত্রণ করবার পথ নেই। ভগবান কেন এই পোড়া সমাজ গড়েছিলে? সমাজের ব্যাপারে ভগবানকেই দোষ দেয় সত্য। তারপর বাইরের মৌন প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলে, বিদেয় নিচ্ছি তোমাদের কাছে, হয়তোবা জন্মের শোধ, পা বাড়াচ্ছি অকুলের দিকে। এখন দেখি জিতি কি হারি। রামকালী চাটুর্যের মেয়ে যদি হারেও তো হার মানবে না। বারুইপুরে ফিরে এসেই কলকাতায় যাওয়ার তোড়জোড়। যাত্রাকালে মা বাপ কেউই কথা বললেন না। ঠিক যাত্রাকালে তো বাড়ি থেকে বেরিয়েই গেলেন, যা কিছু করল সদু। কিন্তু আশ্চর্য, নবকুমার যেন এই বিরাট লোকসানটাকে আর লোকসান বলে মনে করছে না। রামকালীকে দেখে এসে পর্যন্ত বাপ সম্পর্কে যে একটা উঁচু ধারণা তার জন্মেছে, তার সঙ্গে নীলাম্বরের এই মেয়েলি সংকীর্ণতা যেন বড় বেশি দৃষ্টিকটু লাগলো তার। ইচ্ছে হচ্ছিল মা বাপের এই দুর্ব্যবহারের প্রসঙ্গ নিয়ে সত্যর সঙ্গে কিছু আলোচনা অর্থাৎ নিন্দাবাদ করে, কিন্তু সত্যর ভয়েই সাহস করল না, এগিয়ে চলল নতুন জীবনের দিকে। এক আশ্চর্য সকাল, যেন এই সকালের আকাশের কোনো লুকোনো পৃষ্ঠপটে নিথর হয়ে আছে অনেক রহস্য, অনেক আনন্দ, অনেক ভয়। সেই রহস্য আস্তে আস্তে উন্মোচিত হবে, সেই আনন্দ ধীরে ধীরে প্রসন্ন হাসি হাসবে, অথচ সেই ভয় মুঠোয় চেপে রাখবে সমস্ত সত্তাকে। তাই উচ্ছ্বসিত হতে হবে, উল্লসিত হতে হবে, যতটা জুটছে তার সবটা গ্রহণ করতে হবে। এই আশ্চর্য নতুন সকাল সেই অজানিতের ইশারা নিয়ে তাকিয়ে রইল সত্যবতীর মুখোমুখি। সত্যবতী অবাক হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে।
ভাবল আকাশটা কিরকম অন্যরকম। অথচ সত্য যে এইমাত্র এই স্বপ্ন শহরের মাটিতে পা ফেলল আর তার আকাশের চোখ মেলল তাও নয়। গতকাল বিকেলে সে এসে উঠেছে পাথরে ঘাটার এই একতলা বাসাবাড়িটায়। তবু ভোর সকালে ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে এসে বেশ খানিকক্ষণ দাওয়ায় দাঁড়িয়ে রইল সত্য বিমূঢ়ের মতো। মনে পড়ল না ঠিক এই মুহূর্তে ওর কোনো কাজ আছে। যে জীবনটা অভ্যস্ত ছিল তার কাজগুলো যেন নিজেরাই সজীব হয়ে পরপর সামনে এসে দাঁড়াতো, কিন্তু চিরপরিচিত গণ্ডির সেই নিত্য কাজগুলো ঝাপসা হয়ে গেছে। এলোকেশীর হাতের কাটা খাল দিয়ে আর ডোঙা ভাসবে না সত্যর। এবার সত্যকে নিজে হাতে খাল কাটতে হবে। কোথায় যেন ভোরের পাখিরা ডাকছিল। সত্যর মনে হলো ওরা আর কি নিত্যানন্দপুর থেকে উড়ে উড়ে এসে সত্য সন্ধান করতে এসেছে, না বারুইপুরের কোনো এক অজানা গাছের ডালে বসে সত্যকে ডাক দিচ্ছে, বলছে সত্য তুমি ভুল করতে বসেছ, দেখো বিবেচনা করো, এখনো হয়তো সময় আছে ফেরবার। সত্য কি সত্যিই ভুল করলো? নইলে বুকের ভিতরটা এমন ভয় ভয় করছে কেন? কেন নিজেকে কেমন যেন অসহায় লাগছে? দাঁড়িয়ে থাকতে বল পাচ্ছে না সত্য, তাই বসে পড়ল দাওয়ার ধারে। ভাবল হঠাৎ ঘুম ভেঙে উঠে এসে বোধহয় মাথাটা হালকা লাগছে, একটুক্ষণ বসে নিয়ে স্নান করতে গেলেই হবে। আজকের দিনটা পর্যন্ত ইচ্ছে মতো, কাল থেকে নবকুমার কাজে লাগবে। পাড়াগাঁয়ের কাছারি বাড়ির চাকরি নয়, এ একেবারে কলকাতা শহরের অফিসের চাকরি। ভাত দিতে এক পলক এদিক ওদিক করলে চলবে না। সত্যকে শুনিয়ে শুনিয়ে এলোকেশীর এক বান্ধবী অবহিত করিয়ে দিয়েছিলেন, বুঝবেন ঠেলা, স্বাধীন সংসার করার মজা বুঝবেন। আপিসের ভাত যে কি বস্তু জানেন না তো? দেখে এসেছিলাম সেবার কালীঘাটে আমার পিস্তত ভাইদের বাড়ি গিয়ে। একটা মানুষের ভাত জোগাতে 3-3টে বউ হিমশিম খেয়ে যাচ্ছে। তোমার বউ অবশ্যই করিত কম্মা, তবে শাশুড়ি ননদের তলায় তলায় কাজ, আর এক হাতে হরিদ্বার গঙ্গাসাগর, অনেক তফাৎ। এলোকেশী বলেছিলেন পারবে, বুকের পাটার জোরেই পারবে, তবে খোয়ার হতে হবে আমার ছেলেটারই হবে। বাছা আমার জগতের কিছু জানে না, তাকে গলায় গামছা বেঁধে নিয়ে গিয়ে গাড়িতে জুততে হলো। যাক, ভগবান দেখছেন। বান্ধবী বলেছিলেন তা তো সত্যি, যে অন্যায় পথে সুখ করতে হবে তার বিচার ভগবান অবশ্যই করবেন। সংসার করা মানে তো আর মাছের লেজা ভাত খাওয়া নয়, তার অনেক হ্যাপা। কথাতেই আছে, একলা ঘরে চতুর্ভুজে খেতে বড় সুখ, মারতে এলে ধরতে নেই, ওটাই যা দুঃখ। এরপর আলোচনার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, ঠেলা বুঝলেই নবুর বউ পালিয়ে আসতে পথ পাবেন না। সত্য সেদিন মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসেছিল, কিন্তু আজ সত্য একটু যেন ভয় পাচ্ছে। ভাবছে এই শহরকে আমি বুঝতে পারবো তো, আপনার করতে পারবো তো? এ শহর আমাকে আয় বলে কাছে টানবে না তো? এখন এখানে আমাকে নিষ্পরের মতো বেচারির মতো থাকতে হবে না তো? না, আপিসের ভয়কে ভাতটাকে ভয় করে না সত্য, ভয় করে না একা হাতকে। সত্যর ভয় অপরিচয়ের ভয়। মা বড় খোকা টুডু এসে দাঁড়িয়েছে পিছনে। নীলাম্বর নাম দিয়েছিলেন তুরুকসোয়া, সেই থেকে তুরু, ভালো নাম সাধন। প্রথম সন্তানটি নষ্ট হয়ে গেছে, তাই এটি সাধনার ধন, অতএব সেই ঘেঁষা নাম। তুরুর ফোলা ফোলা চোখে অগাধ বিস্ময়। সত্য তাড়াতাড়ি মুখ ফিরিয়ে বলে, উঠে পড়েছিস? ভাই ওঠেনি? না। আর তোদের বাবা? না। তা উঠবেন কেন? আয়েসটি যে নবাবী, কাল থেকে বুঝবেন মজা। আলিস্যি ভেঙে উঠে দাঁড়ায় সত্য। কি বোকার মতো বসেছিল এতক্ষণ, কি ভাবছিল আবল তাবল। নতুন জায়গায় সব ব্যবস্থা করে নিতে কম তো দেরি হবে না। গতকাল সন্ধ্যায় রান্না হয়নি। ভবতোষ মাস্টার ঘর দৌড় দেখিয়ে শুনিয়ে ওদের বসিয়ে রেখে বলেছিলেন, তুমি তাহলে এদের সামলে নিয়ে বসো নবকুমার, বৌমাকে বলো বেলা থাকতে প্রদীপ জ্বালবার ব্যবস্থা করে ফেলতে, নতুন জায়গা, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, এখন আর রান্নাবান্নায় কাজ নেই। সত্য ঘরের ভিতর থেকে দরজার শিকল নেড়েছিল। নবকুমার সেদিক থেকে ঘুরে এসে হাত কচলে বলেছিল, আপনি আবার বৃথা কষ্ট করবেন কেন? মানে যা হোক করে দুটো ভাত ফুটিয়ে নেবে এখন। ভবতোষ মাস্টার একবার সে দরজার দিকে দৃষ্টিপাত করে সরাসরি অন্তরালবর্তিনীকে উদ্দেশ করে বলে উঠেছিলেন, যা হোক করে করতেও অনেক ল্যাঠা বৌমা, কাল সকাল থেকেই একেবারে নতুন করে পত্তন করো। কাল আমি একটা বাসন মাজার ঠিকেজি জোগাড় করে নিয়ে আসবো। আজ বাজার থেকে পুরি তরকারি মিষ্টি এনে
নবকুমার হঠাৎ বলে উঠেছিল, বাজারের পুরি তরকারি কলকাতায় পা দিতে দিতেই যাত্রা খোয়াবো। হেসে উঠেছিলেন ভবতোষ মাস্টার। বলেছিলেন, না, তুমি একেবারে মান্দাতার আমলেই আছো নবকুমার, যাত্রা খোয়াচ্ছ কিসে? আমি কি ম্লেচ্ছ হোটেলের খানা এনে খাওয়াতে চাইছি তোমায়? দেশে তোমরা ময়রার ঘরে জিলিপি, মিঠাই, ফুলুরি, বেগুনি খাও না? এও সেই ময়রার দোকানের। নবকুমার মাথা চুলকেছিল। মানে ওই তরকারি টরকারি বলছিলেন, তাই বলছি। একটা দিনের জন্যে কেন? আর ভবতোষ মাস্টার জোর দিয়ে বলেছিলেন, শুধু একটা দিন কেন, এমন অনেক দিনই হতে পারে নবকুমার। বৌমা একা মানুষ, শরীর অশরীর আছে, কোনোদিন যদি ভাতের হাঁড়ি নামাতে না পারলেন। তাছাড়া জলখাবার বলে কথা আছে, কলকাতায় এত হরেক খাবার, খাবে না ছেলে পুলে? তোমায় তো আমি দোকানের ভাত খেতে বলছি না, তবে যদি বৌমার তেমন আপত্তি থাকে। আরেকবার সেকল নড়ে উঠেছিল। নবকুমার ঘুরে এসে বলেছিল, না, মানে ওদিকে আপত্তির কিছু নেই। বলছে আপনি যা বলবেন তাই শিরোধার্য। আপনি হিতৈষী বন্ধু, গুরু, আপনার হয়েছে, অত ভালো ভালো কথা বেশি খরচ করবার দরকার নেই নবকুমার। তোমরা খেয়ে দিয়ে একটু সুস্থ হও, আমি দেখে বাসায় যাই। নিজের পয়সায় একরাশ খাবার এনেছিলেন ভবতোষ মাস্টার। পুরি, তরকারি, চমচম, রাবড়ি, সাজা পানও এনেছিলেন। বিহ্বল হয়ে গিয়েছিল ছোট ছেলে দুটি। কি সোনার দেশে এলো তারা! নিতাইয়ের সঙ্গে একসঙ্গে থাকবার ব্যবস্থা হয়েছে, কিন্তু এদের সঙ্গে একসঙ্গে এসে উঠতে পারেনি নিতাই, কদিন পরে আসবে। রাত্রিতেই একবার প্রস্তাব করেছিলেন ভবতোষ, একা ভয় পাবে না তো নবকুমার? নতুন জায়গা, বলো তো, যে কদিন না নিতাই আসে, রাতে আমি তোমাদের পাহারা দিই। নবকুমার হাতে চাঁদ পাচ্ছিল, কিন্তু সে চাঁদ মুঠোয় পেতে দিল না সত্য। সে কল নেড়ে জানালো, মাস্টারমশাইয়ের কষ্ট পাবার দরকার নেই, দরজায় হুড়কো লাগিয়ে বেশ থাকবে তারা। ভবতোষ চলে গিয়েছিলেন, আর চলে যাবার পরে সত্যকে এক হাত নিয়েছিল নবকুমার। চিরকাল যেটা বলে সেটাই বলেছিল। সবটাতেই দুঃসাহস প্রকাশ। ভগবান যে কেন তোমাকে বেটা ছেলে না করে মেয়ে ছেলে করে গড়েছিল তাই ভাবি। সত্যর মুখ কঠিন হয়ে ওঠেনি। সত্য হেসে ফেলেছিল গলা খুলে। নিজের এই খোলা হাসির শব্দ নিজের কানেই অপরিচিত ঠেকেছিল সত্য। তবু খোলা গলাতেই বলেছিল, ভাববার কি আছে, তোমাকে তো ভগবান বেটা ছেলে করে গড়েছে, অপরের পিত্তেশ করলে চলবে কেন? 12 মাস তো অপরে করবে না, তবে গোড়া থেকেই মনের জোর করে পায়ে দাঁড়াবার চেষ্টা করা উচিত। সন্ধ্যার অন্ধকারে মিটমিটে প্রদীপের ছায়ায় এ বল খুঁজে পেয়েছিল সত্য। আর সকালের হিরে ঝকঝকে আলোয় দুর্বল হয়ে পড়বে? না, পড়বে না। সত্য আঁচল কোমরে জড়িয়ে নেমে পড়েছে কাজে, নেমে পড়ল নতুন জীবন সংগ্রামে। এ সংসার সত্য নিজের ছাঁচে, নিজের ভাবে, নিজের স্বপ্নে একে গড়ে তুলবে সত্য। ভবতোষ বাসার ঘর দোর সব ধুইয়ে মুছিয়ে রান্নাঘরে উনুন পাতিয়ে রেখেছিলেন। আনিয়ে রেখেছিলেন ঘুঁটে কয়লা। কাল নবকুমারের মাধ্যমে কয়লায় উনুন জ্বালার পদ্ধতিটাও শিখিয়ে দিয়ে গেছেন সত্যকে। সেই পদ্ধতিতে উনুনে আগুন দিতে দিতে হঠাৎ ভারী অবাক লাগলো সত্যর। যেভাবে ইচ্ছে কাজ করতে পারে সত্য, কেউ কোথাও চোখ দেবার নেই, ছল ধরবার কি খুঁত ধরবার নেই। এ কি অদ্ভুত অনুভূতি, এ কি অপূর্ব সুখ! এই সুখটার ধারণা না নিয়েই তো মুক্তির লড়াই করেনি সত্য। ও শুধু চেয়েছিল তেমন দেশে চলে আসতে, যেখানে রোগে ডাক্তার আছে, ছেলেদের জন্যে ভালো স্কুল আছে, পুরুষদের জন্যে কাজ আছে। নিজের জন্যে ভালো কি আছে সে কথা ভেবে দেখেনি সত্য। শুধু জেনেছিল নিন্দে আছে, ধিক্কার আছে। এখন দেখছে আরও অনেক আছে। স্বাধীনতার সুখ মানে তাহলে এই, মাথার উপরে সর্বদা উদ্যত খাড়ার বদলে অনেক উঁচুতে আলো ঝকঝক আকাশ থাকা। শহরের মেয়েরা যে কেন বিদ্যে বুদ্ধিতে অনেক উঁচু তার মানে বুঝতে পারে সত্য। যারা এত পাচ্ছে তারা তার প্রতিদান দেবে বই কি। হঠাৎ একটু স্তব্ধ হয়ে গেল সত্য। সেও তো অনেক পাবে, তার বদলে দিতে পারবে তো কিছু। রান্নাঘর থেকে বেরোতে গিয়ে থতমত খেয়ে ফের ঘরে ঢুকে পড়তে হলো সত্যকে। ভবতোষ উঠোনে দাঁড়িয়ে, উঠোন বলতে সত্যর পরিচিত জিনিস নয়, শান বাঁধানো চারচৌকো খানিকটা জায়গা মাত্র, পাড়া গায়ে একে চাতাল বলে। সে যাই হোক, ভবতোষ সেখানে দাঁড়িয়ে গলা খাকারি দিলেন। তারপরে বললেন, নবকুমার আছো নাকি? বাবা ঘুমোচ্ছে, সাড়া দিল বড় খোকা। ভবতোষ গলা চড়ালেন,
এখনো ঘুমোচ্ছে? কাল থেকে যে 10টায় অফিস যেতে হবে। আমি একজন লোক ঠিক করে আনলাম, মেয়ে লোক। খোকা, তোমার মাকেই তাহলে বলো কথাবার্তা কয়ে নিতে। আমি অবশ্য মোটামুটি বলে দিয়ে এসেছি, বাসন মাজা, ঘর মোছা, ছাড়া কাপড় কাচা, কয়লা ভাঙা, উনুন ধরানো, মশলা পেশা এইসব করতে হবে। মাইনে বাসে 12 আনা, জলপানি 4 আনা। তবে মাথায় মাখতে তেল একটু দিতে হবে। চান না করলে তো আর মশলা পেশা চলবে না। নবকুমারের সাড়া পাওয়া যায় না। ঘরের মধ্যে বিয়োভয় সত্য এই সকালেও ঘামতে থাকে। সব কাজে যদি ঝি করবে সত্য, তাহলে কি করবে? শুধু বাসন মাজার জন্য হলেই তো হতো। ভবতোর সঙ্গে স্ত্রীলোকটিকে উদ্দেশ্য করে বলেন, কই গো বাচ্চা, এগিয়ে এসো। ওই ওদিকে মা রয়েছেন, তার সঙ্গেই বলা কথাবার্তা বলে নাও। এখন থেকেই লেগে যাও তাহলে। এই তো রাতের শকড়ি ঘটিবাটি পড়ে আছে। আর বেশিক্ষণ লজ্জাবতীর ভূমিকার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা সম্ভব হলো না সত্যর। মাথার কাপড়টা টেনে দরজার কাছে এসে দাঁড়িয়ে নম্র গলায় বলে ফেলল, এত সবের জন্য বলবার দরকার ছিল না, ঘরের কাজ নিজেই চালিয়ে নিতে পারবো। ভবতোষ প্রথমটা একটু থতমত খেলেন, কারণ সত্য এসে কথা বলবে আশা করেননি। তারপর সামলে উঠে বললেন, কেন? লোক যে ক্ষেত্রে রাখাই হচ্ছে সবই করবে। এমনিতে শুধু বাসন মাজাতেও তো 8 আনার কম রাজি হচ্ছে না। আর গন্ডাচারিক পয়সা দিলেই। পয়সার জন্যে না, সত্য এবার প্রায় স্পষ্ট গলায় বলে ওঠে, নিজের অভ্যেস খারাপের জন্যে বলছি। সব কাজ লোক দিয়ে করালে আয়েস এসে যাবে, সময়ই বা কাটবে কিসে? ভবতোষ মিনিট খানেক হাঁ করে তাকিয়ে থাকেন। কথাটা হৃদয়ঙ্গম করতে এ সময়টুকু লেগে যায় তার। শ্বশুরবাড়িতে খেটে খেটে হাড়কালি করা কোনো মেয়ে এসে বাসায় এসে আয়েস করতে চায় না, এ তার অভিনব মনে হলো। ছাত্র নবকুমারের স্ত্রীটি সম্পর্কে অবশ্য তিনি বরাবরই একটু সমীহ ভাবাপন্ন, তবু আজ যেন তার সম্পর্কে আরও বেশি অবহিত হলেন। হয়তোবা কিঞ্চিত অভিভূত। তারপরে ধীর স্বরে বললেন, মেয়ে ছেলেদের জন্যে আরও অনেক ভালো ভালো কাজ আছে বৌমা, তাতেও সময় কাটবে। তাছাড়া অবকাশকালে ঘরে বসে বসে লেখাপড়ার চর্চা করলেও। কথা শেষ হলো না, নবকুমার বেরিয়ে এলো ঘর থেকে চোখ রগড়াতে রগড়াতে। তটস্থ হয়ে বলল, মাস্টারমশাই আবার সকালবেলাই কষ্ট করে? না, কষ্ট আর কি, এই কাজের লোক ঠিক করে আনলাম, দেখিয়ে শুনিয়ে দাও একে। এবার একটা গোয়ালা ঠিক করে দিতে পারলেই সব ব্যবস্থা হয়ে যায়। আপনি আর কত কষ্ট করবেন? সত্য বলে ওঠে। আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে নবকুমার। দরজার শেকল নাড়া পর্বটা কখন পার হলো? এভাবে স্পষ্টাস্পষ্টি কথা, অবাক কাণ্ড। ভবতোষ বলেন, আমাকে যদি তোমরা পর ভাবো নবকুমার, তবেই কুণ্ঠা বোধ করবে। আমি কিন্তু তোমাদের পর ভাবছি না। না না, সে কি পর মানে? নবকুমারের কথার খেই হারায় এবং বোধ করি আপনি ভাবার প্রমাণ দেখাতেই তাড়াতাড়ি বলে ওঠে, আমি তো এই ভাবছিলাম আপনার সঙ্গে হাটটা ঘুরে আসি। কোন কোন বারে হাট বসে এখানে? ভবতোষ হাসেন, বলেন, কলকাতায় রোজই হাট। ও, প্রত্যেক দিন বাজার বসে? তা বসে, একটা নয়, অনেক বাজার। তা আজ আর তোমাকে যেতে হবে না, আমিই ব্যবস্থা করছি। তুমি বরং বাড়ির কাজে, মানে কি সুবিধে অসুবিধে, বাড়ির কাজে কিছু আটকাবে না। সত্যর ধীর গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হয়। তারপর ঘরের মধ্যে থেকে একটা ধামা বার করে এনে নবকুমারের সামনে নামিয়ে দিয়ে চলে যায় সত্য। এমনি করেই আরম্ভ হয় সত্যের শহরের সংসার, নিজের সংসার। কদিন পরে নিতাই আসে। নবকুমার বলে, ওকে আর তোমার লজ্জা করলে চলবে না। একসঙ্গে থাকা ভাইয়ের মতো, বাড়িতে আর দ্বিতীয় মেয়ে ছেলে নেই, ভাত বেড়ে দেবে তুমি। সত্য মৃদু হেসে বলে, অত বলবার কি আছে? আমাকে কি তোমার খুব লজ্জাবতী মনে হয়? আহা, এ তা নয়, মানে লজ্জার কোথা, মাস্টারমশাইয়ের সঙ্গেই তো তুমি দিব্যি কথা চালাচ্ছ। বুঝলে নিতাই, প্রথম দিন আমি তো তাজ্জব। যাই ভাগ্যিস মা নেই সামনে, খুব সাহসী বুঝলি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলতে। আমরাই তো। নিতাই এক নজর সত্যর দিকে দৃষ্টিপাত করে বলে, বৌঠানকে এতদিন দেখেও চিনতে পারলে না নব? তোমার আমার মাটি দিয়ে গড়া উনি নন, তোমার অনেক ভাগ্য তাই। হঠাৎ ওদের চমকে দিয়ে হেসে ওঠে সত্য। নাও, নাওয়া খাওয়া শিখে তুলে এখন দুই বন্ধুতে ভাগ্য বিচার শুরু হয়ে গেল। আচ্ছা ঠাকুরপো, তুমিই বলো, মাস্টার মানে হলো গিয়ে গুরু, তেমন কি না? তা গুরুকে লজ্জা করলে চলবে কেন? ভক্তি করব, ছেদ্দা করব, মান্য করব, ভয় লজ্জা করব কেন? আমি তো ওনার কাছে ইংরেজি পড়ব ঠিক করেছি। কি বললে?
নবকুমার জ্যামুক্ত ধনুকের মতো ছিটকে উঠে, কি শিখবে? বললাম তো, পাগলামি করো না, বেশি বাড়াবাড়ি ঠিক নয়। যা রয় সয় তাই ভালো। কলকাতায় এসেছো, বাসা সংসার করছো, এ পর্যন্ত একরকম, তা বলে তাই ইংরেজি শিখবো বলেছি বই তো গাউন পরে হোটেলে খানা খেতে যাব বলিনি। কৌতুকের হাসিতে জোড়া ভুরু নেচে ওঠে সত্তর। উৎফুল্ল মুখ লাল হয়ে ওঠে। নিতাইয়ের দিকে সরাসরি তাকিয়েই বলে, তোমার বন্ধু সপ্তাহতেই ভয়। ঘরে বসে বসে বই পড়ে যদি একটু জ্ঞানবিদ্যে অর্জন করা যায় তাতে দোষটা কি বলো তো? নাকি মেলেচ্ছ অক্ষর ছুলেও জাত যাবে? নবকুমার গম্ভীরভাবে বলে, তা একরকম তাই বই কি। যতই হোক হিন্দুর মেয়ে, আর নিজে হিন্দুর ছেলে নাও। বেটা ছেলের কথা আলাদা, আলাদার কিছু নেই, ধর্মের কাছে সব সমান। আর যদি জাত যাওয়ার কথাই বলো, আরেকবার কৌতুকের আলো ফুটে ওঠে সত্যর মুখে, সে তাহলে অনেক দিনই গেছে। হ্যাঁ হ্যাঁ, যুগপৎ দুই বন্ধুরই মুখবিবর হাঁ হয়েই থেকে যায় বুঝতে ভুলে। সত্য মৃদু মৃদু হাসতেই থাকে। একটু চৈতন্য লাভ করে নবকুমার বলে, ইংরেজি পড়েছ তুমি? সামান্য সামান্য, নিজের চেষ্টায় যা হয়। তোমার বই দুটো তো ছিল ঘরে। তাজ্য নিতাইয়ের কণ্ঠ থেকে শুধু এইটুকু স্বর নির্গত হয়। কি গো ঠাকুরপো, আমার হাতে চলবে তো, নাকি জাত যাওয়ার হাতে খাবে না? কথা নেই বার্তা নেই, সহসা নিতাই এক হাস্যকর কাজ করে বসে। প্রশ্নের উত্তর না দিয়ে হুমড়ি খেয়ে পড়ে সত্যর পায়ের কাছে সাষ্টাঙ্গে এক প্রণাম করে। সত্য অবশ্যের জন্য প্রস্তুত ছিল না, দুপা পিছিয়ে যায়, তারপর ধীর স্বরে বলে, যাক ঠাকুরপো, গুরুজন বলে মানলে তাহলে। বেশ, নাও এবার বাধ্যতা করো। তোমার তো এখনো 2 দিন ছুটি। চান করে খেয়ে ভাইপোদের নিয়ে স্কুলে ভর্তি করতে যাও দেখিন। কদিন এসেছে, কেবল খেয়ে খেলিয়ে বেড়াচ্ছে। যার জন্যে এত কাণ্ড করে কলকাতায় আসা। কালের খাতায় কয়েকখানা পাতা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, গড়িয়ে যায় অনেকগুলো দিন। অনভ্যস্ত জীবন প্রায় ধাতস্থ হয়ে এসেছে নবকুমারের। গতিতে বেশ খানিকটা ক্ষিপ্রতার সঞ্চার হয়েছে। বাড়িতে অফিসের গল্প করতে শিখেছে। অফিস যাওয়ার সময় কৌটো ভর্তি পান আর পানের সঙ্গে দোক্তা নিতে শিখেছে। ইতিমধ্যে ছেলেরা স্কুলে কয়েকবার ক্লাস বদলেছে, আর সত্যবতীরা একবার বাসা বদলেছে। বাসা বদলাবার অবশ্য অতি সূক্ষ্ম গোপন একটি ইতিহাস আছে। সেই ইতিহাস শুধু সত্যবতীর আর ভবতোষ মাস্টারের মধ্যেই নিবদ্ধ। বেশ চলছিল সংসার। তাড়াহুড়ো করে স্বামীর আর স্বামীর বন্ধুর অফিসের ভাত রাঁধছিল সত্য। পান সাজছিল 2 কৌটো করে। তারা বেরোতে না বেরোতে ছেলেদের নাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছিল। দুর্গা দুর্গা উচ্চারণ করে ছেলেদের স্কুলে পাঠাচ্ছিল। তারপর সারাদিনের অবসরে সংসারের বাকি কাজগুলো সেরে তুলে মন দিয়ে শিখছিল লেখাপড়া, বাংলা ইংরেজি 2। বইয়ের যোগানদার ভবতোষ, পাঠ শিক্ষকও ভবতোষ। নিয়মিত নয়, মাঝে মাঝে দুরূহ জায়গাগুলো বুঝে নিত সত্য। ঘরের মধ্যে উঁচু চৌকিতে বসতেন মাস্টার। চৌকির সামনে মাটিতে সত্যর 2 ছেলে বসত মাদুরে নিজেদের বই খাতা নিয়ে, আর সত্য মাদুর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মেজেয় বসত মাথায় কাপড় টেনে। কিন্তু কথা চিরদিনই স্পষ্ট সত্যর, তাই দূরত্ব সত্ত্বেও তার প্রশ্ন বুঝতে অসুবিধে হতো না ভবতোষের। এই পড়াশোনার মাঝখানে হঠাৎ একদিন সত্য বলে বসল, আমাদের জন্য অনেক তো করলেন আপনি, আর একটু কষ্ট করতে হবে। ভবতোষ বিচলিত হয়ে বললেন, কষ্ট কিসের? কষ্ট মানে? কষ্ট তো বটেই, এ যাবৎ অনেক কষ্ট করলেন। সে যা হোক, আপনি পিতৃতুল্য, আমি আপনার মেয়ের মতো, তাই কিন্তু আমি হচ্ছি না। সত্যর বড় ছেলে লক্ষ্য করল হঠাৎ যেন মাস্টারমশাইয়ের মুখটা কেমন বদলে গেল, কিরকম যেন ভয় পাওয়া মুখ হয়ে গেল। সত্যর অবশ্য মাথায় ঘোমটা, মুখ নিচু। ভবতোষ অস্ফুটে কি যেন বললেন। সত্য পরিষ্কার গলায় উত্তর দিল, হ্যাঁ সেই কথাই বলছি, কিন্তু আমি হচ্ছি না। আপনি কায়েত ঠাকুরপোর জন্যে অন্য একটা ব্যবস্থা করে দিন। এখানে তো শুনছি মেজ ঘর না কি যেন আছে, মাথা পিছু খাই খরচা দিয়ে বেটা ছেলেরা একজোট হয়ে থেকে আপিস কাছারি করে। কায়েত ঠাকুরপো অর্থে নিতাই। সামনে শুধু ঠাকুরপো বললেও আড়ালে তার সম্পর্কে অপরকে বোঝাতে কায়েত ঠাকুরপো বলেই উল্লেখ করে সত্যবতী, কিন্তু সেটা কেবলমাত্র বোঝাতেই। নবকুমারের সঙ্গে তো ঠিক ভাইয়ের মতোই ছিল সে বাড়িতে, আর নেহাত ভাতের ছোঁয়াটা বাদে অত বামুন কায়েতের ভেদাভেদও ছিল না সত্যর কাছে। খুব সৌহার্দ্যই তো ছিল। হঠাৎ কি হলো? ভবতোষ তাই অন্যমনস্কভাবে বললেন, সে তো আছে,
হ্যাঁ, সেই কথাই বলছি। ওনার থাকার জন্য ব্যবস্থা একটা আপনাকে নির্যশই করতে হবে। ভবতোষ মাথা চুলকে বলেন, তা না হয় দিলাম, কিন্তু হঠাৎ মানে সে কি কিছু বলেছে এখানে থাকবে না বলে? না, তিনি কিছু বলেননি। সত্য দৃঢ় গলায় বলে, আমিই বলছি, আর এটা আপনাকে করতেই হবে। ভবতোষ মুহূর্ত কয়েক চুপ করে থেকে আসতে বলেন, তুমি যখন বলছো বৌমা, অবশ্যই ন্যায্য কোনো কারণ আছে, তবু মানে বুঝতে পারছি না বলে কেমন যেন চিন্তায় পড়ছি।